ওকে, আমি আজকে অ্যাকাউন্টিং চেঞ্জেস অ্যান্ড ইরর অ্যানালাইসিস এই চ্যাপ্টারের ওপর 4 নম্বর ক্লাস নিব। গত 3টি ক্লাসে আমরা প্রবলেম 6 পর্যন্ত অঙ্কের সমাধান শিখেছিলাম। আজকে আমরা প্রবলেম 7 থেকে স্টার্ট করব। তো চলে যাচ্ছি আমাদের আজকের অঙ্কে। ওকে, স্ক্রিনে আমরা 7 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। খেয়াল করো এখানে কি বলেছে, ইউ হ্যাভ বিন এঙ্গেজ টু রিভিউ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ করার জন্য তুমি এঙ্গেজড হয়েছো অফ লিনিথ গডসেল কর্পোরেশন, মানে একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ করার জন্য তুমি এঙ্গেজ হয়েছো। ইন দ্য কোর্স অফ ইউর এক্সামিনেশন, মানে তোমার পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে ইউ কনক্লুড দ্যাট, মানে তুমি উপসংহার টেনেছো যে দ্য বুককিপার হায়ার ডিউরিং দ্য কারেন্ট ইয়ার ইজ নট ডুইং এ গুড জব, মানে যে বুককিপারকে হায়ার করা হয়েছে, হ্যাঁ, সে ভালো কাজ করেনি। ইউ নোটিস এ নাম্বার অফ ইরেগুলারিটিস অ্যাজ ফলোস, মানে তুমি কিছু ভুল ত্রুটি নোটিস করেছো যেগুলো নিচে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি মোট 4টা ভুল ত্রুটি তুমি নোটিস করেছো। ইনস্ট্রাকশনে বলা হয়েছে প্রিপেয়ার নেসেসারি কারেক্টিং এন্ট্রিজ, মানে প্রয়োজনীয় সঠিক এন্ট্রি তৈরি করো, অ্যাজুমিং দ্যাট গডসেল ইউজেস ক্যালেন্ডার ইয়ার বেসিস। আচ্ছা, তুমি যে 4টা ভুল ত্রুটি নোটিস করেছো, এই 4টা ভুল ত্রুটিকে কারেকশন করার জন্য জাবেদা প্রদান করতে হবে, এটাই হচ্ছে ইনস্ট্রাকশনে বলেছে। তো আমরা একটা একটা করে ভুল ত্রুটি পড়ব এবং একটা একটা করে জাবেদা প্রদান করব। আমাদের 1 নাম্বার নোটিশে কি বলা হয়েছে, ইয়ার ইন ওয়েজেস পেবল অফ টাকা 3400 ওয়াজ নট রেকর্ডেড। আচ্ছা, ওয়েজেস পেবল মানে মজুরি বকে আছে, হ্যাঁ, ওয়েজেস পেবল কত টাকা, 3400 টাকা, ওয়াজ নট রেকর্ডেড, এটা রেকর্ড করা হয় নাই। ওয়েজেস পেবল হচ্ছে দায়, এখন দায় অবশ্যই রেকর্ড করতে হবে, কিন্তু কোনো কারণে এই দায়টাকে রেকর্ড করা হয় নাই। কারণ হিসেবে কি বলেছে, বিকজ দ্য বুককিপার থট, মানে হিসাবরক্ষক চিন্তা করেছিল, দে আর ইমম্যাটেরিয়াল, মানে এগুলো হচ্ছে গুরুত্বহীন ঘটনা, হ্যাঁ, সো গুরুত্বহীন মনে করে সে ওয়েজেস পেবলটাকে রেকর্ড করে নাই। এই যে ইমম্যাটেরিয়াল, এটার বাংলা অর্থ হচ্ছে গুরুত্বহীন। কিন্তু ওয়েজেস পেবল কি কোনো গুরুত্বহীন ঘটনা? ওয়েজেস পেবল কিন্তু কোনো গুরুত্বহীন ঘটনা না, এটা হচ্ছে কোম্পানির দায়, মানে মজুরি বকে আছে যা অবশ্যই জাবেদার মাধ্যমে রেকর্ড করতে হবে। তো যেহেতু 3400 টাকার ওয়েজেস পেবল রেকর্ড করা হয় নাই, আমরা এখন রেকর্ড করে দিব, ঠিক আছে। ওয়েজেস পেবল রেকর্ড করার নিয়ম কি, ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেবল ক্রেডিট। টাকার অঙ্ক কত হবে, ওয়েজেস এক্সপেন্স ডেবিট হবে 3400 টাকা, আর ওয়েজেস পেবল ক্রেডিট হবে 3400 টাকা। এরপর নিচে একটা ব্যাখ্যা লিখে দিবা, টু রেকর্ড ওয়েজেস পেবল ওয়ার নট রেকর্ডেড নাও অ্যাডজাস্টেড, মানে ওয়েজেস পেবল রেকর্ড করা হয়নি, এখন আমরা সমন্বয় করে দিয়েছি, হ্যাঁ, মানে আমরা ওয়েজেস পেবলটা রেকর্ড করে দিয়েছি। ওয়েজেস এক্সপেন্স ডেবিট 3400 টাকা, ওয়েজেস পেবল ক্রেডিট 3400 টাকা। প্রথম জাবেদা সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, জাস্ট হচ্ছে ওয়েজেস পেবলটা রেকর্ড করা হয়নি, আমরা ওয়েজেস পেবলটাকে রেকর্ড করে দিয়েছি। ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেবল ক্রেডিট, খুবই সিম্পল বিষয় ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা 2 নাম্বার নোটিশের সমাধান করব। আচ্ছা, 2 নাম্বার ইরেগুলারিটিস কি ছিল, এখানে বলা হয়েছে অ্যাকুড ভ্যাকেশন পে ফর দ্য ইয়ার অফ টাকা 31,100 ওয়াজ নট রেকর্ডেড, মানে ভ্যাকেশন পে 31,100 টাকা নট রেকর্ডেড, রেকর্ড করা হয় নাই। ভ্যাকেশন পে মানে হচ্ছে ওই যে অবকাশকালীন যে একটা ভাতা দেয়া হয়, হ্যাঁ, সো এই অবকাশকালীন ভাতা বা বেতন যেটাই বলো না কেন, অবকাশকালীন বেতন 31,100 টাকা, সেটা রেকর্ড করা হয় নাই। বিকজ দ্য বুককিপার নেভার হেয়ার্ড দ্যাট ইউ হ্যাড টু ডু ইট, মানে বুককিপার কখনো শোনেই নাই যে ভ্যাকেশন পে দেয়া হয়, হ্যাঁ, যার কারণে সে ভ্যাকেশন পে 31,100 টাকা সে রেকর্ড করে নাই। তার মানে যেহেতু রেকর্ড করে নাই, তার মানে অবশ্যই ভ্যাকেশন পেটা বকে আছে 31,100 টাকা, সেটা রেকর্ড করে নাই, আমরা এখন রেকর্ড করে দিব। তো জাবেদাটা হবে এরকম, ভ্যাকেশন ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ভ্যাকেশন ওয়েজেস পেবল ক্রেডিট, কত টাকা, 31,100 টাকা, আর ক্রেডিট পাশে হবে 31,100 টাকা। ওই ওয়েজেস পেবলের মতোই ঘটনা, ভ্যাকেশন পে হচ্ছে 31,100 টাকা ওয়াজ নট রেকর্ডেড,
ভ্যাকেশন পে 31,100 টাকা রেকর্ড করা হয় নাই, তার মানে এটা বকেয়া আছে। তো বকেয়া থাকলে জাবেদা কি হবে? ভ্যাকেশন ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ভ্যাকেশন ওয়েজেস পেবল ক্রেডিট। কত টাকা? 31,100 টাকা, 31,100 টাকা। দেখো তো 2 নাম্বার এন্ট্রি নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? ওয়েজেস পেবলটা যদি বুঝতে পারো, হ্যাঁ, ওয়েজেস পেবলের মতোই ভ্যাকেশন পেটাও বকেয়া ছিল, আমরা সেই বকেয়াটা রেকর্ড করে দিয়েছি। ভ্যাকেশন ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ভ্যাকেশন ওয়েজেস পেবল ক্রেডিট। 2 নাম্বার এন্ট্রি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, এখন আমরা 3 নাম্বার আইটেমের সমাধান করব। 3 নাম্বার আইটেমে বলেছে ইন্স্যুরেন্স ফর এ 12-month পিরিয়ড পারচেজ অন নভেম্বর 1। নভেম্বর মাসের 1 তারিখে আমরা 12 মাসের ইন্স্যুরেন্স পারচেজ করেছি। আচ্ছা, ইন্স্যুরেন্স পারচেজ করা মানে হচ্ছে মানে 12 মাসের কিস্তি আমরা পরিশোধ করে দিয়েছি, মানে আগামী 12 মাস আমাদের আর কোনো কিস্তি টানতে হবে না। এখন নভেম্বরের 1 তারিখে আমরা 12 মাসের ইন্স্যুরেন্স কি করে দিয়েছি? মানে পরিশোধ করে দিয়েছি, বা 12 মাসের ইন্স্যুরেন্স আমরা পারচেজ করেছি। আচ্ছা, 12 মাস যেহেতু কিস্তি দেওয়া লাগবে না, তার মানে এই 12 মাসের ইন্স্যুরেন্সটা কিন্তু প্রিপেড অবস্থায় থাকার কথা ছিল। নভেম্বরের 1 তারিখে আমরা 12 মাসের ইন্স্যুরেন্স পেইড করে দিয়েছি, মানে 12 মাসের ইন্স্যুরেন্স আমরা পারচেজ করেছি, অর্থাৎ আগামী 12 মাস আমাদের কোনো ইন্স্যুরেন্স বাবদ কিস্তি প্রদান করতে হবে না। তাহলে নভেম্বরের 1 তারিখে আমাদের কিন্তু এই পুরো 12 মাসের ইন্স্যুরেন্সটা কিন্তু প্রিপেড অবস্থায় থাকার কথা ছিল, বা প্রিপেড অবস্থায় লিপিবদ্ধ করার কথা ছিল। অফ দিস ইয়ার ওয়াজ চার্জ ইন্স্যুরেন্স এক্সপেন্স ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 2,640, মানে 2,640 টাকা, মানে সম্পূর্ণ টাকাটাই ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাবে চার্জ করে দিছো, মানে বুককিপার ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাবে চার্জ করে দিয়েছে। কিন্তু বিষয়টা খেয়াল করো, আমি 12 মাসের ইন্স্যুরেন্স পারচেজ করেছি নভেম্বরের 1 তারিখে। তাহলে নভেম্বরের 1 তারিখে যদি আমি জাবেদা দিতে চাইতাম, তাহলে অবশ্যই কিন্তু এই 12 মাসের ইন্স্যুরেন্সটাকে প্রিপেড হিসেবে দেখানোর কথা। কিন্তু বুককিপার কি করেছে? পুরো 12 মাসের 2,640 টাকাই ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাবে লিপিবদ্ধ করে দিছে। বিকজ কারণ হিসাবে সে বলছে দ্য অ্যামাউন্ট অফ দ্য চেক ইজ অ্যাবাউট দ্য সেম এভরি ইয়ার। প্রত্যেক বছর এই অ্যামাউন্টটা যেহেতু সেম থাকে, মানে সে উদ্ভট একটা চিন্তা করছে যে প্রত্যেক মাসে যেহেতু অ্যামাউন্টটা সেম থাকে, সেহেতু 2,640 টাকা পুরোটাই এক্সপেন্স হিসাবে সে দেখাই দিছে। কিন্তু ইন্স্যুরেন্সকে এক্সপেন্স হিসাবে চার্জ করা যাবে না। আমি 12 মাসের ইন্স্যুরেন্স পরিশোধ করছি, তার মানে 12 মাসের ইন্স্যুরেন্স অগ্রিম পরিশোধ করেছি। জাবেদাটা অগ্রিম দেওয়ার কথা ছিল, মানে জাবেদাটা দেওয়ার কথা ছিল এরকম যে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট 2,640 টাকা, আর ক্যাশ ক্রেডিট 2,640 টাকা। এটা এটা ছিল সঠিক, এটা দেওয়া উচিত ছিল, দেয়া উচিত ছিল। এই জাবেদাটা দেওয়া উচিত ছিল যে আমি যখন নভেম্বরের 1 তারিখে পুরো 12 মাসের ইন্স্যুরেন্স পরিশোধ করেছি, তার মানে 12 মাসের ইন্স্যুরেন্স যদি পরিশোধ করি, মানে আগামী 12 মাস আমার আর কিস্তি টানা লাগবে না, তার মানে এটা আমি অগ্রিম পরিশোধ করে দিছি। তো আমরা যদি ইন্স্যুরেন্স অগ্রিম পরিশোধ করি, তাহলে জাবেদা কি হয়? প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। কিন্তু বুককিপার কি করছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাবে চার্জ করেছে, মানে সে প্রিপেড না লিখে সে ভুলভাবে কি জাবেদা প্রদান করছে? সে ভুলভাবে জাবেদা প্রদান করছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। যেহেতু এক্সপেন্স হিসেবে চার্জ করছে, হ্যাঁ, তাহলে আমি কি লিখবো? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করছে সে 2,640 টাকা, আর ক্যাশ ক্রেডিট করছে সে 2,640 টাকা। এখন এমন একটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে যেই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমাদের হিসাবটা সঠিক হবে। এখন কি অ্যাডজাস্টমেন্ট আমরা প্রদান করব? আচ্ছা, ভালো করে খেয়াল করো, যেইটা উচিত ছিল, মানে যেই জাবেদাটা সঠিক ছিল, হ্যাঁ, উচিত ছিল মানে কি, এটা হচ্ছে সঠিক। তো যেটা সঠিক সেখানে ক্যাশ ক্রেডিট আছে 2,640, আর যেটা ভুল সেইটার মধ্যেও কিন্তু ক্যাশ ক্রেডিট আছে 2,640। তার মানে ক্যাশ নিয়ে কোনো চিন্তা করা দরকার নেই, ক্যাশটা ক্রেডিট পাশেই আছে। এখন সঠিক জাবেদার মধ্যে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট দেখানোর কথা। তো তুমি অ্যাডজাস্টমেন্টে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট লিখে দাও, যেহেতু সঠিক জাবেদায় প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট লিখতেই হবে। তো আমরা প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিটে লিখে দিব, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট লিখে দিব। আর ভুল জাবেদার মধ্যে ডেবিট পাশে কে বসে আছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স বসে আছে।
এখন এটাকে মুছে দিতে হবে। তো মুছে দেওয়ার জন্য তো কেটে দিতে পারবো না, তাই না? মুছে দিতে গেলে কি করতে হয়, এটাকে ক্রেডিট করে দিতে হবে। মানে ডেবিট আইটেম যদি আমরা ভ্যানিশ করে দিতে চাই বা মুছে দিতে চাই, হ্যাঁ, যে এটা আমি ভুল করে দিয়ে ফেলছি, এখন সেটা যদি মুছে দিতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, ডেবিট থাকলে ক্রেডিট করে দিতে হয়। কিন্তু তুমি কিন্তু কেটে দিতে পারবে না যে ইন্স্যুরেন্স এক্সপেন্স আমি কেটে দিলাম, কেটে দেওয়া যাবে না। ডেবিট আইটেম থাকলে সেটাকে যদি ক্রেডিট করে দাও, অন্য একটা ট্রানজ্যাকশন বা অন্য একটা জাবেদার মাধ্যমে যদি ক্রেডিট করে দাও, তাহলে এটা ভ্যানিশ হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। সো আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট পাশে আমরা ভুলভাবে লিখছিলাম। এখন এটাকে ভ্যানিশ করার জন্য আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সটাকে ক্রেডিট করে দিব। তাহলেই কিন্তু অ্যাডজাস্টমেন্টের সঠিক জাবেদাটা আমরা পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে এখানে টাকার অঙ্কটা কত হবে। টাকার অঙ্কে একটু একটু চেঞ্জ হবে। হ্যাঁ, এই 2640 কিন্তু বসানো যাবে না। কেন বসানো যাবে না? কারণ ভুল জাবেদার মধ্যে আমি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট লিখেছি। হুম। আর অ্যাডজাস্টমেন্টটা কিন্তু আমি ডিসেম্বরে এসে দিচ্ছি, আর ভুল জাবেদাটা দিয়েছিলাম নভেম্বরে। এখন নভেম্বরে আমি এক্সপেন্স হিসাবে 2640 টাকা রেকর্ড করেছি। এখন ডিসেম্বরে 31 তারিখে এসে আমি দেখতে পাচ্ছি যে ভুল জাবেদার মধ্যে 2 মাসের হিসাব সঠিক আছে। 2 মাসের হিসাব সঠিক আছে। এটা আমি কিন্তু ডিসেম্বর 31 তারিখে বলতেছি। ডিসেম্বর 31 তারিখে এসে আমি বলতেছি কি যে এই ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট আমি যে ভুল জাবেদারা প্রদান করেছি, ডিসেম্বরের 31 তারিখে এসে যখন আমি অ্যাডজাস্টমেন্ট করব, তখন আমি বুঝতে পারছি যে 2 মাসের হিসাব সঠিক আছে। অর্থাৎ আমি যে ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখাইছি ডেবিট পাশে, এইখানে 2 মাসের হিসাব সঠিক আছে। অর্থাৎ নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস, এই 2 মাস কিন্তু গন, মানে 2 মাস কিন্তু পার হয়ে গেছে। নভেম্বর আর ডিসেম্বর এই 2 মাস কিন্তু পার হয়েছে। তার মানে এই 2 মাসের এক্সপেন্স দেখানো লাগতোই। আমি প্রথমে প্রিপেড দিতাম। হ্যাঁ, প্রিপেডের জার্নাল দেওয়ার পর আমাদের কিন্তু নভেম্বর মাসে প্রিপেড কমাইতে হইতো, মানে এক্সপেন্স ডেবিট প্রিপেড ক্রেডিট। আবার ডিসেম্বর মাসেও কিন্তু প্রিপেড কমাইতে হইতো, এক্সপেন্স ডেবিট প্রিপেড ক্রেডিট। তো যেহেতু এক্সপেন্স 2বার ডেবিট হওয়ার কথা, তো ভুল জাবেদার মধ্যে আমি তো পুরো 12 মাসের এক্সপেন্স ডেবিট করে রাখছি। তাহলে এখানে তো 2 মাসের এক্সপেন্স ডেবিট হিসাব করলে ঠিক আছে, বাকি 10 মাস না এখন প্রিপেড হবে। ডিসেম্বর 31 তারিখে এসে বাকি 10 মাস প্রিপেড হবে। দেখো আইটেমটা বুঝতে পারছো কিনা, কারো কোনো জি কোশ্চেন ভাইয়া, থাকলে বুঝতে আমি পারছি। আবার বুঝাবো, আর যদি কোশ্চেন না থাকে আমি কিন্তু অ্যান্সারে চলে যাব এখন। আচ্ছা, যদি বুঝতে পারো আমি অ্যামাউন্টটা দেখাই দিচ্ছি। শোনো, 2640 এটা হচ্ছে 12 মাসের প্রিপেড ইন্স্যুরেন্স, তাই না? 2640 হচ্ছে কি 12 মাসের প্রিপেড ইন্স্যুরেন্স। তাকে তুমি 12 দিয়ে যদি ভাগ করো তাহলে 1 মাসের ইন্স্যুরেন্সটা আসবে, আর 10 দিয়ে যদি গুণ করো তাহলে 10 মাসের ইন্স্যুরেন্সটা কত সেটা বের হয়ে যাবে। সো 2640কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 1 মাসের আসবে, 1 মাসের ইন্স্যুরেন্স আসবে। তাকে 10 দিয়ে গুণ করো, তাহলে 10 মাসের ইন্স্যুরেন্সটা পেয়ে যাব। হ্যাঁ, সেটাই হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট। 10 মাস প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স 10 মাসেরটা কমাই দিব, এই জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট হবে 10 মাসের টাকা। কত আসে একটু ক্যালকুলেশন করে বলো তো। 2200। 2200 আসে। ঠিক আছে, সো এই 2200 জাবেদা দিতে হবে যে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট হবে 2200 টাকা, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট হবে 2200 টাকা। আচ্ছা, যারাই ক্লাস করছো, হুম সবাই একটু বলো যে এটা কি আর বোঝানো দরকার আছে নাকি বুঝতে পারছি ঠিকভাবে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি সবকিছু মুছে দিয়ে অ্যামাউন্টগুলো লিখে দিচ্ছি। এইখানে ওয়েজেস এক্সপেন্স ডেবিটে ছিল 3400, ওয়েজেস পেবল ক্রেডিটে ছিল 3400। ভ্যাকেশন ওয়েজেস এক্সপেন্স ডেবিটে ছিল 31,100, আর ভ্যাকেশন ওয়েজেস পেবল ক্রেডিট পাশে ছিল 31,100। আর প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, এটার টাকাটা আমরা এখানে বসাই দিচ্ছি 2640 টাকা। এই যে 2640 টাকা, এটাকে 12 দিয়ে ভাগ করো, বা এইখানেও দেখা দিচ্ছি 12 দিয়ে ভাগ করলাম, তাহলে 1 মাসের ইন্স্যুরেন্স, আর 10 দিয়ে গুণ করলাম তাহলে 10 মাসের ইন্স্যুরেন্স। এখানে আসবে কত, 2200 টাকা।
আচ্ছা, আশা করি 3টা জাবেদাই বুঝতে পেরেছো। এখন আমি চলে যাব চতুর্থ ট্রানজ্যাকশনে। আচ্ছা, আমরা 4 নাম্বার আইটেমটি দেখতে পাচ্ছি, সবচেয়ে ক্রিটিক্যাল আইটেম, ভালো করে মনোযোগ দিও। এখানে বলা হয়েছে রিপোর্টেড সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার ইজ টাকা 21,20,000। মানে আমরা সেলস রেভিনিউ হিসাবে রিপোর্ট করেছি যে আমাদের সেলস রেভিনিউ হচ্ছে 21,20,000 টাকা। দিস ইনক্লুডস, মানে এই টাকার মধ্যে ইনক্লুড আছে অল সেলস ট্যাক্স কালেক্টেড ফর দ্য ইয়ার, মানে এই বছর যত সেলস ট্যাক্স কালেক্ট হয়েছে সব কিছু ইনক্লুড আছে এই 21,20,000 টাকার ভিতরে। আচ্ছা, আমি কি করেছি, 21,20,000 সম্পূর্ণ টাকাটাকেই সেলস রেভিনিউ হিসাবে রিপোর্ট করে দিছি। এখন সেলস রেভিনিউর ভিতরে সেলস ট্যাক্সের টাকা কি আছে, ইনক্লুড আছে। এখন সেলস রেভিনিউর ভিতরে সেলস ট্যাক্সের টাকা যদি ইনক্লুড থাকে তাহলে তো সম্পূর্ণ টাকাকে আমি সেলস রেভিনিউ বলতে পারি না। আমি কি সম্পূর্ণ টাকাকে সেলস রেভিনিউ বলতে পারবো? না ভাইয়া। আচ্ছা, কত পার্সেন্ট সেলস ট্যাক্স ইনক্লুড আছে? এই যেখানে বলা আছে সেলস ট্যাক্স রেট ইজ 6%, তার মানে 6% টাকা হচ্ছে এই 21,20,000-এর মধ্যে ইনক্লুড আছে, যে টাকাটা সেলস ট্যাক্সের টাকা। বিষয়টা আমি আরেকবার বলে দিচ্ছি। রিপোর্টেড সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার ইজ টাকা 21,20,000, মানে সেলস রেভিনিউ হিসাবে 21,20,000 টাকা রিপোর্ট করেছি, মানে আমি আমার হিসাবে দেখায় দিছি যে আমাদের সেলস রেভিনিউ হচ্ছে 21,20,000 টাকা। এই জাবেদাটা আমি দিয়ে ফেলেছি যে আমাদের সেলস রেভিনিউ কত টাকা, 21,20,000 টাকা। ধরো আমি রিপোর্টের জাবেদাটা কি দিয়েছিলাম সেটা লিখে দিচ্ছি, রিপোর্টেড। এটা কিন্তু ভুল, হ্যাঁ, রিপোর্ট যেটা করেছি সেটা কিন্তু ভুল। তো আমি কি রিপোর্ট করেছি যে আমার সেলস রেভিনিউ হচ্ছে 21,20,000 টাকা, অর্থাৎ আমি ক্যাশ পাইছি 21,20,000 টাকা, আর সেলস রেভিনিউ হিসাবে দেখাইছি ক্রেডিট পাশে 21,20,000 টাকা। এখন এই জাবেদাটা সঠিক হইতো যদি ট্যাক্সের টাকা এই 21,20,000-এর মধ্যে ইনক্লুড না থাকতো, তাহলে আমি এই জাবেদাটাকে সঠিক বলতে পারতাম। এখন কিন্তু এই জাবেদাটাকে আমি সঠিক বলতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ সেলস ট্যাক্সের টাকা, মানে এই যে সেলস ট্যাক্স কালেক্টেড ফর দ্য ইয়ার, এই বছর যত সেলস ট্যাক্সের টাকা কালেক্ট হয়েছে সেগুলা ইনক্লুড আছে। কার ভিতরে ইনক্লুড আছে? এই সেলস রেভিনিউর ভিতরে ইনক্লুড আছে। আর সেলস ট্যাক্স রেট কয় পার্সেন্ট? 6%, মানে 6% টাকা এটার ভিতরে ইনক্লুড আছে। তাহলে আমাদের এই যে রেভিনিউ হিসাবে দেখাইছি 21,20,000 টাকা, সম্পূর্ণটা কিন্তু রেভিনিউ না। হ্যাঁ, এই রেভিনিউর ভিতরে 6% ট্যাক্স ইনক্লুড আছে। আচ্ছা, রেভিনিউর ভিতরে যদি 6% ট্যাক্স ইনক্লুড থাকে তাহলে রেভিনিউ কি কমবে নাকি যা আছে তাই থাকবে? কমবে। অবশ্যই কমবে। যেহেতু রেভিনিউর ভিতরে 6% ট্যাক্স ইনক্লুড আছে সেহেতু ওই 6% টাকা আমরা কি করব, রেভিনিউ কমাই দিব আর ওই সেলস ট্যাক্স পেয়েবলটাকে বাড়াই দিব। তাহলে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, মানে হিসাবটাকে সঠিক করার জন্য আমরা কি জাবেদা প্রদান করব? সেলস রেভিনিউটাকে কমাই দিতে হবে। যেহেতু 6% ট্যাক্সের টাকা রেভিনিউর ভিতরে ঢুকে গেছে, সো আমরা রেভিনিউটাকে কমাই দিব, 6% পরিমাণ করে আমরা কমাই দিব। তো সেলস রেভিনিউ কমাইলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তো সেলস রেভিনিউ আমরা ডেবিট করব। আর এই যে ট্যাক্সের টাকা, এটা সরকারকে পরিশোধ করতে হবে, সো এই টাকাটা আমার জন্য দায়, মানে সেলস ট্যাক্স পেইবল। হ্যাঁ, এটা সরকারকে পরিশোধ করতে হবে, এটা আমার জন্য দায়। সো আমি সেলস ট্যাক্স পেইবল ক্রেডিট করব। দায় সবসময় কি হয়? ক্রেডিট হয়। আচ্ছা, তার মানে আমরা সহজেই বুঝতে পারছি যে রেভিনিউর ভিতরে 6% ট্যাক্সের টাকা ইনক্লুড ছিল, এই জন্য আমরা রেভিনিউ কমাই দিচ্ছি। আর ট্যাক্স কে পাবে? সরকার পাবে, এই জন্য কোম্পানির জন্য ট্যাক্স হচ্ছে দায়, এই জন্য সেলস ট্যাক্স পেয়েবল আমরা ক্রেডিট করে দিলাম, মানে সেলস ট্যাক্স পেয়েবলটাকে আমরা বাড়াই দিলাম। এখন টাকার অ্যামাউন্টটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, টাকার অ্যামাউন্ট বের করার জন্য তোমরা এখানে একটা ক্যালকুলেশন দেখাবা যে 21,20,000, 21,20,000-কে 106 দিয়ে ভাগ করবা, তাহলে 1% টাকা বের হবে, আর 6 দিয়ে গুণ করবা তাহলে 6% টাকা বের হয়ে যাবে। হ্যাঁ, যদি ট্যাক্স 6% না থেকে 10% থাকতো, মানে 10% ট্যাক্স ইনক্লুড থাকতো, তাহলে আমরা 110 দিয়ে ভাগ করতাম, 10 দিয়ে গুণ করতাম। যদি এইখানে ট্যাক্স 15% থাকতো সেই ক্ষেত্রে আমরা 115 দিয়ে ভাগ করব, মানে 100-র সাথে ওই ট্যাক্সের পার্সেন্টেজটা যোগ করতে হবে যদি ইনক্লুড বলা থাকে।
100-র সাথে ট্যাক্সের পার্সেন্টেজটা যোগ করতে হবে। যেহেতু এখানে 6%-এর কথা বলছে, আমরা 100-র সাথে 6 যোগ করব, তাহলে 106 দিয়ে ভাগ করব, তাহলে 1%-এর টাকা বের হবে, আর 6 দিয়ে গুণ করব, 6%-এর টাকা বের হয়ে যাবে। হ্যাঁ, তো টাকাটা কত বের হয় এটা আমাকে একটু বলো, আমি এগুলো মুছে দিচ্ছি। 1,20,000 ভাইয়া। তাহলে সেলস রেভিনিউ আমরা ডেবিট করব, মানে সেলস রেভিনিউ কমাই দিব 1,20,000 টাকা, আর সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট করব কত, 1,20,000 টাকা। আমি এখানে ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি যে 21,20,000 টাকা, মানে এর ভিতরে সেলসও আছে, এর ভিতরে ট্যাক্সও আছে। ঠিক আছে, সেলস আছে কত, 100%, আর ট্যাক্স আছে কতটুক, 6%। সো দুইটা মিলে যোগ করলে কত হয়, এই টাকাটা হচ্ছে 106%-এর টাকা। হ্যাঁ, এই টাকাটা হচ্ছে 106%-এর টাকা। তো আমি এই টাকাটাকে 106 দিয়ে ভাগ করব, তাহলে 1%-এর টাকা বের হবে, আর তাকে আমি 6 দিয়ে গুণ করব, তাহলে 6%-এর টাকা বের হবে। কত টাকা বের হয়, 1,20,000 টাকা বের হয়। তো সেলস রেভিনিউ ডেবিট লিখবো 1,20,000 টাকা, আর সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট লিখবো 1,20,000 টাকা। আচ্ছা, আশা করি রিকোয়ারমেন্ট 4-এর প্রথম জার্নালটুক বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী লাইনগুলো পড়ব। এখানে বলা হয়েছে বিকজ সেলস ট্যাক্স ইজ ফরওয়ার্ড টু স্টেট ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মানে সেলস ট্যাক্সটা ফরওয়ার্ড হবে, কোথায় ফরওয়ার্ড হবে, স্টেট ডিপার্টমেন্টের রেভিনিউ হিসাবে ফরওয়ার্ড হবে। সেই কারণে সেলস ট্যাক্স এক্সপেন্স অ্যাকাউন্ট ইজ ডেবিটেড, সেলস ট্যাক্স এক্সপেন্স অ্যাকাউন্ট আমরা ডেবিট করেছি। দ্য বুককিপার থট দ্যাট, বুককিপার চিন্তা করেছিল যে সেলস ট্যাক্স ইজ এ সেলিং এক্সপেন্স, মানে বুককিপার উদ্ভট চিন্তা করে সে সেলস ট্যাক্স এক্সপেন্সটাকে ডেবিট করছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য কারেন্ট ইয়ার, মানে বর্তমান বছর শেষে ব্যালেন্স ইন দ্য সেলস ট্যাক্স এক্সপেন্স অ্যাকাউন্ট ইজ টাকা 1,03,400, মানে সেলস ট্যাক্স এক্সপেন্সের টাকা হচ্ছে 1,03,400। এই 1,03,400 টাকাকে বুককিপার কি করেছে, সেলস ট্যাক্স এক্সপেন্স হিসাবে ডেবিট করে দিয়েছে। হ্যাঁ, বিষয়টা কি আমি বলে দিচ্ছি। সেলস ট্যাক্স এটা সরকারকে পরিশোধ করতে হবে। তো আমরা কি করেছি, মানে কোম্পানি কি করেছে, 1,03,400 টাকা পরিশোধ করে দিছে, সরকারকে পরিশোধ করে দিছে। তো যদি ট্যাক্সের টাকা সরকারকে পরিশোধ করে দেই, তাহলে জাবেদাটা কি হবে, মানে সঠিক জাবেদাটা কি হওয়ার কথা ছিল সেটা আমি আগে দেখাচ্ছি। ধরো বুককিপার তো ভুল করছে, সেটাতে আমি একটু পরে যাব। আমরা যারা অ্যাকাউন্টেন্ট আছি, আমরা যদি এই হিসাবটা করতাম তাহলে কিভাবে করতাম, যে এই 1,03,400 টাকার সেলস ট্যাক্স আমরা পরিশোধ করে দিছি। তো যেহেতু আগে আমি সেলস ট্যাক্স পেয়েবল দেখা রাখছিলাম ক্রেডিট পাশে, তো টাকা যদি পরিশোধ করে দিই তাহলে সেলস ট্যাক্স পেয়েবল কি হবে, ডেবিট হবে না ক্রেডিট হবে, ডেবিট হবে। ডেবিট হবে। আমি যদি 1,03,400 টাকার সেলস ট্যাক্স সরকারকে পরিশোধ করে দেই, 1,03,400 টাকার সেলস ট্যাক্স যদি সরকারকে পরিশোধ করে দেই, তাহলে ক্যাশ চলে যাবে। হ্যাঁ, ক্যাশ ক্রেডিট হবে, এটা ঠিক আছে যে ক্যাশ ক্রেডিট হবে, যেহেতু ক্যাশ চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট হবে। 1,03,400 টাকা আমি সরকারকে পরিশোধ করে দিছি, তাহলে ক্যাশ চলে গেছে, ক্যাশ ক্রেডিট হবে। ডেবিটে আমরা কি লিখবো, সেলস ট্যাক্স এক্সপেন্স ডেবিট লিখবো নাকি সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট লিখবো? অবশ্যই সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট লিখতে হবে। কেন সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট লিখবো, কারণ আমি আগেই দেখায় রাখছিলাম যে সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট, আমি সরকারকে যদি 1,20,000 টাকা পরিশোধ করতাম তাহলে সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট হইতো 1,20,000, ক্যাশ ক্রেডিট হইতো 1,20,000। আমি তো 1,20,000 টাকা পরিশোধ করি নেই, আমি 1,03,400 টাকা পরিশোধ করেছি। সো সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট হবে 1,03,400 টাকা, আর ক্যাশ ক্রেডিট হওয়ার কথা ছিল 1,03,400 টাকা। কিন্তু বুককিপার এই জাবেদাটা প্রদান করে নাই। হ্যাঁ, সে ভুলভাবে সেলস ট্যাক্স এক্সপেন্সটাকে সে ডেবিট করছে। সে কি করছে, সেলস ট্যাক্স এক্সপেন্স ডেবিট করছে। এই যে এখানে বলেই দিছে যে সেলস ট্যাক্স এক্সপেন্স অ্যাকাউন্ট ইজ ডেবিটেড, মানে সেলস ট্যাক্স এক্সপেন্স অ্যাকাউন্টটাকে ডেবিট করেছে। দ্য বুককিপার থট দ্যাট, বুককিপার চিন্তা করেছিল সেলস ট্যাক্স ইজ এ সেলিং এক্সপেন্স, মানে সে চিন্তা করছে সেলস ট্যাক্সটা হচ্ছে সেলিং এক্সপেন্স। সো সে এক্সপেন্স চিন্তা করে সে সেলস ট্যাক্সটাকে ডেবিট করে দিছে। কিন্তু আমি যদি টাকা পরিশোধ করি, আমি কিন্তু ডেবিট করব না, যেহেতু আমি আগে পেয়েবল ক্রেডিট করেছি। সো আমি পেয়েবল ডেবিট করব, মানে পেয়েবল কমাই দিব, দায় কমাই দিব, আর নগদ টাকা চলে গেছে এই জন্য ক্যাশ ক্রেডিট করে দিব। কিন্তু সে সঠিক জাবেদা না দিয়ে সে সেলস ট্যাক্স এক্সপেন্স ডেবিট করছে 1,03,400 টাকা, আর নগদ টাকা চলে গেছে বিধায় ক্যাশ ক্রেডিট করছে 1,03,400 টাকা। ঠিক আছে, সে হচ্ছে এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট করছে, মানে এইখানে সে টাকাই নেই। মানে আগে যে একটা এন্ট্রি ছিল
যে পেয়েবল, আমি সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট করে রাখছি, সেটার দিকে তাকায় নাই। যদি তাকাইতো তাহলে কখনোই সেলস ট্যাক্স এক্সপেন্স ডেবিট লিখতো না, সে অবশ্যই দায়টাকে কমাইতো, মানে সেলস ট্যাক্স পেয়েবলটাকে সে ডেবিট করতো আর ক্যাশটাকে ক্রেডিট করতো, কিন্তু সে মেবি এই আইটেমের দিকে তাকায় নাই, যার কারণে সে চিন্তা করছে আচ্ছা সেলস ট্যাক্স আমরা সরকারকে পরিশোধ করেছি, সো এটা তো এক ধরনের খরচ, তো আমরা সেলস ট্যাক্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট এই যাবে দ্বারা সে প্রদান করে দিছে। কিন্তু আগে থেকে যেহেতু পেয়েবল আছে, পেয়েবল যদি দেখানো থাকে তাহলে টাকা পরিশোধ করলে পেয়েবল কমায় দিতে হয়, সো পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট করার কথা ছিল, সে সঠিকটা না দিয়ে সে ভুল একটা জাবেদা দিছে। এখন আমরা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সঠিক করব আর কি, সমন্বয় করব, বা যেই সঠিক জাবেদাটা হওয়ার কথা ছিল অ্যাডজাস্টমেন্ট করে আমরা যাতে এরকম হয় আর কি, ট্রানজ্যাকশনটা যাতে এরকম হয় সেরকম একটা অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে, মানে এমন একটা এন্ট্রি লিখতে হবে যাতে আমাদের এই সঠিকটার যে প্রভাব অঙ্কের মধ্যে যেন সেই প্রভাবটা বিদ্যমান থাকে। আচ্ছা এখন দেখো, ভুল জাবেদার মধ্যে ক্যাশ ক্রেডিট আছে, সঠিক জাবেদার মধ্যেও ক্যাশ ক্রেডিট আছে, তাহলে ক্যাশ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। হুম, সঠিক জাবেদার মধ্যে সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট আছে, তো আমাদের অ্যাডজাস্টমেন্টেও সেলস ট্যাক্স পেয়েবলটাকে ডেবিট করে দিতে হবে। আর ভুল জাবেদার মধ্যে সেলস ট্যাক্স এক্সপেন্স, হ্যাঁ এটা ডেবিট আছে, তো এক্সপেন্স যেহেতু ডেবিট আছে এখন এটা আমাদের ডেবিটে থাকা যাবে না, এটাকে ভ্যানিশ করে দিতে হবে। তো ভ্যানিশ করলে কি আমরা এইভাবে কেটে দিব? না, এইভাবে কেটে দিব না, আমরা ডেবিট আইটেমকে ডেবিট পেয়েবল হওয়ার কথা ছিল না? যদি ভ্যানিশ করতে চাই তাহলে আমরা ক্রেডিট করে দিব। সো আমরা কি করব, সেলস ওই যে ট্যাক্স, আগের এন্ট্রিটা সেলস ট্যাক্স পেয়েবল হবে। ও হ্যাঁ 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 সরি ঠিক আছে, পেয়েবল লিখতে হবে। হ্যাঁ, সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট, আর এই সেলস ট্যাক্স এক্সপেন্স ডেবিট পাশে যেটা আছে এটাকে আমরা কেটে দিব না, এটাকে আমরা কি করব, ডেবিটটাকে ভ্যানিশ করার জন্য ক্রেডিট করতে হবে। তো আমি সেলস ট্যাক্স এক্সপেন্সটাকে ক্রেডিট করে দিব, কত টাকা, 1,03,400 টাকা। দেখো যেই আইটেমগুলো বুঝিয়েছি বুঝতে পারছো কিনা, এই অ্যাডজাস্টমেন্টটাই কিন্তু আমাদের দিতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু আমি জাস্ট রাফ বুঝাইছি যে সে ভুল করে কি জাবেদা দিয়েছিল আর সঠিক হওয়ার কথা ছিল কি, এখন অ্যাডজাস্টমেন্ট করার জন্য কিভাবে কাটাকাটি করে অ্যাডজাস্টমেন্টটা করতে হয় সেটা আমি জাস্ট দেখাইলাম। তো অ্যাডজাস্টমেন্ট কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, আমি এগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে ক্যালকুলেশনটা করাচ্ছি। সেলস রেভিনিউ 21,20,000 টাকা ছিল, যাকে আমরা 106 দিয়ে ভাগ করব আর 6 দিয়ে গুণ করব, তাহলে এখানে আসছিল কত, 1,20,000 আসছিল মনে হয়, তাই না? আর সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট, সেলস ট্যাক্স এক্সপেন্স ক্রেডিট, এই জাবেদাটার টাকা কত হবে? এই জাবেদাটার টাকা হবে 1,03,400 টাকা, আর এখানেও হবে 1,03,400 টাকা। আচ্ছা, যেই 7 নম্বর অঙ্কটা করিয়েছি এই 7 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। আসলে এই অঙ্কগুলো এতই বড় যে একসাথে দুইটা ক্লাস মানে দুইটা অঙ্ক করানো যায় না। হ্যাঁ, যদি ছোট অঙ্ক হইতো আমি 2টা বা 3টা করা দিতে পারতাম। তাই এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর 7 নম্বর অঙ্কের যে 4টা আইটেম, হ্যাঁ মোটামুটি সবগুলো আমি ডিটেলসেই বুঝাইছি। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। কারো কোনো কোশ্চেন আছে 7 নম্বর অঙ্ক নিয়ে? না ভাইয়া, কোনো ভাইয়া কোশ্চেন নাই। আচ্ছা, তো আমি ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।